সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকগুলোর মধ্যে আমাদের প্রথমে যেটা পড়ব যে বাংলায় আগমনকারী বিভিন্ন পর্যটক, অর্থাৎ এই বাংলা উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশ সহ বাংলায় বিভিন্ন ধরনের যে পর্যটকরা এসেছিল তাদের সম্পর্কে বিস্তারিত জানব। এবং এরপরে আমরা জানব বাংলায় আগমনকারী বিখ্যাত সুফি সাধক, যারা মূলত ইসলাম ধর্মের সুফি হিসেবে পরিচিত, তারা বাংলায় কবে এসেছিল, কার আমলে এসেছিল সে সম্পর্কে জানব। এরপরে আমরা জানব বাংলার 12 ভূঁইয়া তারা কারা, তাদের উদ্দেশ্য কী ছিল এবং তারা কিভাবে এই বাংলা অঞ্চল শাসন করেছিল সে সম্পর্কে। এবং সর্বশেষে আমরা জানব বাংলার ঐতিহ্য মসলিন কাপড়, যে মসলিন শাড়ির কথা ইতিহাস বিখ্যাত, সাথে সাথে মসলিন বিভিন্ন ধরনের যে কাপড় চোপড় সেগুলো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের যে প্রথম টপিক সেটা সম্পর্কে জানি, যে বাংলায় আগমনকারী বিখ্যাত পরিব্রাজক অর্থাৎ যারা পর্যটক। এই পর্যটকগুলোর মধ্যে সবার প্রথমে যে পর্যটকের নাম আসবে তিনি হচ্ছে মেগাস্থিনিস। ইনি গ্রিসের অধিবাসী। মাঝে মাঝে প্রশ্ন চলে আসে যে মেগাস্থিনিস কোন দেশের অধিবাসী? তিনি হচ্ছে গ্রিসের অধিবাসী। আবার আরেকভাবে প্রশ্ন আসে, সেটা হলো এই মেগাস্থিনিস যখন বাংলায় আসে তখন বাংলার শাসক কে ছিলেন? এই মেগাস্থিনিস যখন বাংলায় আসে, যিনি কিনা গ্রিক ভদ্রলোক, সেই সময় বাংলার শাসক ছিল প্রথম চন্দ্রগুপ্ত। আমরা প্রথম চন্দ্রগুপ্তের নাম পূর্বের ক্লাসে জেনেছি। এরপরে আমরা যেই পর্যটকের নাম জানবো সেটি হচ্ছে ফাহিয়েন। ইনি একজন চীনা ব্যক্তি অর্থাৎ চাইনিজ মানুষ, এবং তিনি যখন বাংলায় আসে তখন কিন্তু ক্ষমতায় ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমাদের মাঝে কিন্তু কনফিউশন লেগে যেতে পারে, কারণ প্রথম চন্দ্রগুপ্তের সময় একজন বিখ্যাত পর্যটক এসেছিল, আবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আরেকজন বিখ্যাত পর্যটক এসেছিল। তাই আমাদেরকে একটু সচেতনভাবে এই জিনিসগুলো পড়তে হবে। এরপরে আরেকজন ব্যক্তি, তিনি হচ্ছে হিউয়েন সাং। ইনিও কিন্তু একজন চীনের নাগরিক, এবং সেই সময় যখন হিউয়েন সাং যখন এই বাংলায় আগমন করে, সেই সময় বাংলার যে শাসক ছিল তার নাম ছিল হর্ষবর্ধন। এখন আমরা জানবো আরেকজন বিখ্যাত পর্যটকের নাম, যেই পর্যটকের নাম হলো ইবনে বতুতা। ইনি মরক্কোর অধিবাসী। মরক্কো এই দেশটি কিন্তু অনেক দূরে। আমরা আগের যে পর্যটকগুলোর নাম শুনেছি, তারা মেগাস্থিনিস, ফাহিয়েন, ইউয়েনসাং, এরা কিন্তু বাংলার ঠিক কাছের দেশগুলো। কিন্তু এই ইবনে বতুতা, যিনি কিনা মরক্কো থেকে এই বাংলা বা ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। এই মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের উত্তর দিকে অবস্থান, এবং তিনি কিনা পায়ে হেঁটে বিশ্বের অনেক জায়গা ভ্রমণ করেছেন। এই ইবনে বতুতা যখন এই ভারতবর্ষে আসেন প্লাস বাংলায় আসেন, সে সময় কিন্তু দুইজন শাসক ছিল। কারণ তিনি যেহেতু পায়ে হেঁটে হেঁটে এসেছেন, আগে তো অবশ্যই তাকে ভারতবর্ষে আসতে হবে। এখন ভারতবর্ষ যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কি সবার প্রথমে সেই সময় ভারতবর্ষের রাজধানী ছিল দিল্লিতে, অর্থাৎ দিল্লিতে আসতে হবে। তারপর না তিনি আস্তে আস্তে এই বাংলায় আসবেন। ঠিক তেমন ভাবে তিনি যখন প্রথম ভারতে 1334 সালে আসেন, সেই সময় দিল্লির সালতানাতে বা দিল্লির ক্ষমতায় যে ছিল তার নাম ছিল মোহাম্মদ বিন তুগলক। ঠিক তার 12 বছর পরে তিনি যখন বাংলায় আসেন, তখন এই বাংলার শাসক ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। এই ফখরুদ্দিন মোবারক শাহ কিন্তু বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন। তাই আমাদেরকে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে যখন তিনি ভারতে আসেন সেই সাল ছিল 1334 সাল, এবং শাসক ছিল মোহাম্মদ বিন তুগলক, এবং তিনি যখন বাংলায় আসেন সেই সাল ছিল 1346 সাল, এবং সেই সময় বাংলার যে শাসক ছিল তার নাম ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। ইবনে বতুতার সম্পর্কে আমাদের আরো কিছু তথ্য জানতে হবে। সেটা হলো ইবনে বতুতা যে বিশ্বের বিভিন্ন স্থান ভ্রমণ করেছে। সে স্থান ভ্রমণ করতে যায়, সে যখন আবার তার মরক্কো, তার নিজ দেশে ফিরে গেছে, তারপর সে কি চুপচুপ করে বসে থাকবে? না, সে কি করেছে? সে তার যে এত ভ্রমণ করেছে, সেই ভ্রমণগুলোকে একত্রিত করে কাহিনী রচনা করেছে, অর্থাৎ গ্রন্থ রচনা করেছে, যেই গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল রিহালা। ইবনে বতুতার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল রিহালা।
তিনি বাংলাকে কিন্তু একটা উপাধি দিয়েছিলেন এবং সেই উপাধি কিন্তু আমাদের জন্য একটু শ্রুতিকটি হলো আমাদেরকে জানতে হবে। তিনি বাংলাকে বলেছিলেন দোজখপুরে নিয়ামত। এখন এই দোজখপুরে নিয়ামত বলার কারণ কি? আমরা জানি নিয়ামত মানে হচ্ছে দোজখপুরে নিয়ামত, আমরা জানি এই নিয়ামত মানে হচ্ছে বিভিন্ন ধরনের দান, কিন্তু আবার তিনি বাংলাকে বলেছেন আবার দোজখপুর অর্থাৎ দোজখের মতো। কারণ হচ্ছে এই বাংলার যে বিভিন্ন ধরনের জমি আছে সেই জমি অনেক উর্বর, এখানকার ফসল ফলাদি প্রচুর হয়, কিন্তু এই বাংলার আবহাওয়া এই ইবনে বতুতা নামক যে বিখ্যাত পর্যটক তাকে ভালো লাগেনি। এই কারণে তিনি বাংলাকে যেমন দোজখ বলেছেন আবহাওয়ার কারণে, আবার নিয়ামত বলেছেন কারণ এখানকার ফল ফলাদি উর্বর যে জমিতে যে বিভিন্ন ধরনের শাক সবজি ফল ফলাদি হয়, এই কারণে নিয়ামতে ভরপুর বলেছেন। এই কারণে তার বাংলাকে বলা হয়েছে, তিনি বলেছেন দোজখপুরে নিয়ামত। এরপরে আমরা আরেকজন বিখ্যাত চীনা ব্যক্তি সম্পর্কে জানবো। এই চীনা ব্যক্তি যার নাম হচ্ছে মা হুয়ান। এই মা হুয়ান কিন্তু যখন বাংলায় আসে তখন শাসন করছিল গিয়াসউদ্দিন আজম শাহ। তাহলে আমরা এই পর্যন্ত জেনে নিলাম যে বাংলায় বিভিন্ন পরিব্রাজক অর্থাৎ পর্যটকরা যখন এসেছিল তখন তাদের নাম কি, তারা কোন দেশের এবং সেই সময় কোন বাংলার শাসক এই বাংলা অঞ্চল শাসন করছিল। চলো বন্ধুরা, এখন আমরা জেনে নিই বাংলায় আগমনকারী বিখ্যাত সুফি সাধক। আমরা সাধারণত জানি যারা ইসলাম ধর্মের প্রচারের জন্য এই বাংলায় অনেক সুফি সাধক এসেছিল, তাদের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম জানব। সর্বপ্রথম যে সুফি বা সাধকের আমরা নাম জানব, তার নাম হলো হযরত শাহজালাল রহমতুল্লাহি। তিনি কিনা ইয়েমেনের বংশধর, অর্থাৎ তিনি ইয়েমেন থেকে এসেছিলেন। এবং এই হযরত শাহজালাল যিনি কিনা একজন বিখ্যাত সুফি বা সাধক ছিল, তিনি কিনা 360 জন সুফি বা সাধককে নিয়ে অর্থাৎ আউলিয়াকে নিয়ে কিনা তিনি সিলেটে গিয়েছিলেন এবং তার মাজার কিনা সিলেটে আছে। যেহেতু তিনি 360 জন আউলিয়া বা সুফি সাধক নিয়ে সিলেটে ভ্রমণ করেছিলেন মূলত ধর্ম প্রচারের উদ্দেশ্যে, এই কারণে সিলেটকে কিন্তু বলা হয় 360 আউলিয়ার শহর। এবং এই হযরত শাহজালাল যখন এসেছিলেন তখন এই বাংলার শাসক ছিল শামসুদ্দিন ফিরোজ শাহ। এরপরে আমরা আরেকজন সুফি সাধকের নাম জানবো, যার নাম হলো খান জাহান আলী। তিনি হলো তুরস্কের বাসিন্দা এবং তিনি যখন বাংলায় আগমন করে ধর্ম প্রচারের উদ্দেশ্যে, এই সময় বাংলার শাসক ছিল নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আমরা খান জাহান আলী সম্পর্কে খুব ভালোভাবেই জানি, কারণ এই খান জাহান আলী কিনা 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে প্রতিষ্ঠা করেন এবং সেখানে কিনা ধর্ম প্রচারের জন্য বা তিনি কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে যায় এবং সাথে সাথে সেখানকার কিন্তু শাসক কর্তাও তিনি লাভ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনে নিলাম যে বাংলায় আগমনকারী বিখ্যাত সুফি সাধক কারা ছিল। পরবর্তীতে আমরা যে বিষয়ে জানবো যে বাংলার 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া কি শুধুমাত্র 12 জন? এটা আমাদের মধ্যে একটা কনফিউশন আছে। আর 12 ভূঁইয়াই বা কারা, এটা নিয়েও আমাদের একটা কনফিউশন আছে। চলো আমরা সেই কনফিউশনটা আজকে দূর করব। সম্রাট আকবর কিন্তু, যিনি কিনা মুঘল সম্রাট ছিলেন, তিনি বাংলায় পুরোপুরি ভাবে এখানে প্রতিষ্ঠা করতে পারেননি তার ক্ষমতা। এই কারণে এই সময়ে বাংলার বড় বড় যারা জমিদার ছিল, যারা এখানকার বাংলার মানুষ ছিল এবং তারা এখানে জমিদারি করত, তারা কি করলো, তারা মুঘলদের কথা মানেনি, বলে আমরা তাদের কথা মানবো না, তাদের অধীনতা মানবো না। এই কারণে এই সময় বাংলার স্বাধীনতা রক্ষার জন্য তারা কি হলো, তারা একজোট হয়ে যারা মুঘল সেনাপতি ছিল, যারা এখানে মুঘল সেনাপতিরা যারা এখানে দখল করতে আসতো তাদেরকে রুখে দাঁড়াতো, তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। এই যে তাদের বিরুদ্ধে বাংলার ভাটি অঞ্চলের যে সকল জমিদার, সেই সকল জমিদারগুলোকে 12 ভূঁইয়া নামে পরিচিত। এই 12 ভূঁইয়া আসলে 12 জন কোনো জমিদার বা শাসক না, এটা মূলত একটা বোঝানোর জন্য বলা হয় এরা 12 ভূঁইয়া, এরা সংখ্যায় আরো বেশি ছিল। এখন এই 12 ভূঁইয়াদের একজন নেতা ছিল, তার নাম হচ্ছে ঈশা খাঁ। তিনি 12 ভূঁইয়াদের কিন্তু নেতা হিসেবে কাজ করত। এই যে ঈশা খাঁ, এই ঈশা খাঁ যেই অঞ্চলের জমিদার ছিলেন বা শাসক ছিলেন, তিনি হচ্ছে
সোনারগাঁ অর্থাৎ বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় যে একটা উপজেলা আছে সোনারগাঁ, সেখানকার তিনি একজন শাসক কর্তা হিসেবে বা জমিদার হিসেবে সেখানে শাসন করতেন এবং তিনি বলেছিলেন এটাই হচ্ছে বাংলার রাজধানী এই সোনারগাঁ। এবং ঈসা যখন মারা গেলেন তখন 12 ভূঁইয়াদের নেতা হলেন তার পুত্র মুসা খান। যেহেতু তিনি মারা গেলেন, অবশ্যই এরপরে তার পুত্র এই ক্ষমতা দখল করলো এবং ক্ষমতা দখল করার পর তিনি তখন 12 ভূঁইয়াদের নেতা হয়ে গেল। অপরদিকে আকবরের যখন মৃত্যু হলো, সেই সময় আকবরের ছেলে জাহাঙ্গীর ক্ষমতায় আসলো। এই জাহাঙ্গীর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। সেটা কি? তার বাবা যেটা করতে পারেনি, অর্থাৎ সম্রাট আকবর যেটা করতে পারেনি, সম্রাট জাহাঙ্গীর সেই সময় এই 12 ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করে দেন, অর্থাৎ তাদেরকে পরাজিত করেন। এখন এই যে সম্রাট জাহাঙ্গীর যখন 12 ভূঁইয়াদেরকে পরাজিত করলেন, তখন অবশ্যই তো একজনকে সেনাপতিকে পাঠানো হবে, যে সেনাপতি যুদ্ধ করে এই বাংলাটা মুঘলদের আন্ডারে আনবে, তাদের ক্ষমতার ভিতরে আনবে। সেই সেনাপতির নাম হচ্ছে ইসলাম খান, যিনি কিনা ছিলেন হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের একজন সেনাপতি। এই কারণে যেহেতু তিনি যুদ্ধের মাধ্যমে 12 ভূঁইয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে এই ইসলাম খান 12 ভূঁইয়াদেরকে পরাজিত করেছে, এই জন্য এই সাফল্যের দাবিদার হচ্ছে ইসলাম খান। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে যে টপিক নিয়ে জানবো সেটি হলো বাংলার ঐতিহ্যবাহী মসলিন কাপড়। আমরা মসলিন কাপড় সম্পর্কে অনেক ইতিহাস জানি, যেটা কিনা একটি ম্যাচের বাক্সে পুরা 12 হাত শাড়ি ঢুকে পড়তো, এত মিহি কাজ ছিল। যেই মসলিন কাপড়ের ইতিহাস জগৎ বিখ্যাত ছিল এক সময়, কিন্তু এই জগৎ বিখ্যাত মসলিন কাপড় আসলে কেমন? এই মসলিন কাপড়টা হচ্ছে মূলত একটা বিশেষ ধরনের তুলা থাকে, এক বিশেষ ধরনের তুলা থেকে প্রস্তুত করা সূক্ষ্ম কাপড় বিশেষ। এটা খুবই মিহি কাজ করা হয় এবং এই মসলিন কাপড় আমরা যদি দেখি তাহলে আমরা এই উৎপাদন করতে কোথায়, বা তারা এই মসলিন শাড়ি বা মসলিন বিভিন্ন ধরনের কাপড় বানাতো কোথায়? এটা মূলত তৎকালীন ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় এই তুলাটা চাষ হতো এবং তুলাটা চাষ পরবর্তীতে এইটা থেকে কাপড় বানানো হতো, বিশেষ করে মসলিন শাড়ি বানানো হতো। এবং সেই সময় যখন মুঘলরা শাসন করত, এটা মুঘল শাসকদের কিন্তু বিলাসের বস্তু ছিল। তারা এটা প্রচুর দামি ছিল এবং এটা যেহেতু এই তুলা সেই সময় বেশি উৎপন্ন করা যেত না এবং এটা কাজ যেহেতু খুবই সূক্ষ্ম এবং মিহি ছিল, এই কারণে এটি মুঘল সম্রাটদের কাছে বিলাসের বস্তু ছিল। কিন্তু পরবর্তীতে যখন ব্রিটিশ শাসকরা এসেছিল, তখন কিন্তু আমাদের মসলিন যে একটা ঐতিহ্যবাহী একটা কাপড় ছিল, সেই মসলিনের কিন্তু ইতিহাসটা বিস্তৃত হতে থাকে এবং এক সময় এই মসলিন কিন্তু একেবারে ধ্বংস হয়ে যায়। আমরা কিন্তু আর মসলিন দেখি না। কিন্তু 2021 সালে কি হয়? এই 2021 সালে বাংলাদেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য বা অনেককে বলা হয় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় এই বাংলার ঐতিহ্য মসলিন। অর্থাৎ এই যে মসলিন, এটা কিন্তু আমাদের বাংলার ভৌগোলিক নির্দেশক একটা পণ্য, এটা বাংলার পণ্য। এবং বর্তমানে 2021 সালে বিজ্ঞানীরা চেষ্টা করছে যে এই যে আমাদের সেই তুলাটা আবিষ্কার করা, সেই তুলাটা উৎপন্ন করা এবং সেই উৎপন্ন করার মধ্যে আমাদের যে বাংলার ঐতিহ্য এক মসলিন কাপড় ছিল, সেই মসলিন কাপড়টা আবার আমরা আমাদের বর্তমান সময়ে ফিরিয়ে আনবো। এবং এই যে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে বাংলার মসলিনকে যে স্বীকৃতি দেওয়া হলো, সেই স্বীকৃতির সনদ গ্রহণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড। অর্থাৎ এই বাংলাদেশ তাঁত বোর্ড যারা কিনা ভৌগোলিক নির্দেশক পণ্যের যে স্বীকৃতি দেওয়া হয়, সেই স্বীকৃতির তারা দাবিদার, অর্থাৎ সনদ গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে বিভিন্ন পরিব্রাজক অর্থাৎ বাংলায় যে বিভিন্ন ধরনের পর্যটকরা এসেছিল, কার আমলে এসেছিল সে সম্পর্কে জানলাম। এছাড়া আমরা বিভিন্ন ধরনের সুফি সাধকের নাম জানলাম, যে সুফি সাধকরা কোন দেশ থেকে এসেছিল এবং এই সময় বাংলার শাসক কে ছিল। এরপরে আমরা যে আরেকটি বিষয় জানলাম সেটি হলো এই যে বাংলায় বিভিন্ন ধরনের 12 ভূঁইয়া নামক যে জমিদার ছিল, তারা কেমন ছিল, তাদের নেতা কে ছিল এবং তারা কোথায় শাসন করত এবং তারা কেন বিদ্রোহ করেছিল মুঘল সম্রাটদের বিরুদ্ধে। এবং সর্বশেষে আমরা জানলাম বাংলার ঐতিহ্যবাহী মসলিন কাপড় সম্পর্কে।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন জেনে নিই এই সকল টপিক থেকে বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিরকম প্রশ্ন এসেছে। আমরা যদি দেখি প্রথম প্রশ্ন, যে পরিব্রাজক ফাহিয়েন কার শাসন আমলে বাংলায় আসে। আমরা যদি অপশনগুলো দেখি, ক নাম্বার অপশনে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, খ নাম্বারে আছে আলাউদ্দিন হোসেন শাহ, 3 নম্বর অপশনে আছে প্রথম চন্দ্রগুপ্ত এবং 4 নম্বর অপশনে আছে হর্ষবর্ধন। আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রশ্ন যদি আসে বিভিন্ন পর্যটক বা সুফি সাধক থেকে, আসবে তার কার শাসন আমলে এসেছে বা তারা কোন দেশের নাগরিক ছিল। আশা করি তোমরা এটা উত্তর পেয়েছো। আমি দেরি, সেটা হলো কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাহিয়েন যখন এই বাংলায় সে পর্যটন করার জন্য আসেন, সেই সময় এই বাংলার শাসক ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখিনি, সে প্রশ্নটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ কোন দেশের অধিবাসী ছিলেন। অপশনগুলো যদি দেখি, আফগানিস্তান, ইয়েমেন, ইরান, বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি অর্থাৎ হযরত শাহজালাল তিনি কিনা ছিলেন ইয়েমেনের অধিবাসী, অর্থাৎ তিনি সুদূর ইয়েমেন থেকে ধর্ম প্রচারের জন্য, অর্থাৎ ইসলাম ধর্ম যাতে এই বাংলার অঞ্চলে প্রতিষ্ঠিত হয়, এই কারণে হযরত শাহজালাল তিনি কিনা এখানে অর্থাৎ বাংলায় এসেছিলেন। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সকল টপিকগুলো খুব ভালোভাবে করায়ত্ত করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।